এই যে কলাবউ, হ্যাঁ, 9টা মেন এগ্রিকালচারাল গাছ, প্রত্যেকের একটা অধিষ্ঠাত্রী দেবী। কদলী, দারিমী, ধান্যম, হরিদ্রা, মানকম, কচু, বিল্ল, অশোক, জয়ন্তী চ বিজ্ঞেয়া নবপত্রিকা কদল্যাম ব্রহ্মাণী। ওই ভেতরে, ওই ঘন্টার ভেতরে ব্রহ্মাণী। দাড়িমে রক্তদন্তিকা। চিন্তা করে দেখুন, একেবারে অসুরের মাংস চিবিয়ে রক্তবীজের রক্ত খেয়ে দাঁতগুলো সব বেদানার আনারের মতন লাল হয়ে গেছে। কলাবউ যদি সত্যি সেরকম দাঁত দেখায়, তাকে কেউ বউ বলবে? কিন্তু বাঙালিরা বউ বানিয়ে দিয়েছে। এবার বিরাট কন্ট্রোভার্সি বাঙাল আর ঘটিদের মধ্যে, তিনি কি কার্তিকের বউ না গণেশের বউ? কে কার পাশে থাকে? তিনি কারোর বউ নয়, ইনি এদের সকলের মা, ব্রহ্মাণী। কচৌ কালিকাম, দাড়িমে রক্তদন্তিকা, ধান্যে লক্ষ্মী। এইরকম 9জন দেবী আছেন, তাদের পুজো ছাড়া দুর্গাপুজো আরম্ভই হতে পারে না। তাদের বানিয়ে দিল একটা কলাবউ। ওই রকম বাঙালিরা মা কালী কেন জিভ বের করে আছেন, তার নানান রকম আজগুবি কথাবার্তা বলে। হ্যাঁ, ন্যাংটো হয়েছেন তাতে লজ্জা নেই, শিবের বুকে পা দিয়েছেন বলে লজ্জায় জিভ বের করেছেন। আশ্চর্য কথা। যার ন্যাংটো হতে লজ্জা নেই, সে শিবের বুকে পা দিতে কার লজ্জা হবে কেন? শিব তো তার অন্যান্য যেমন যত দেবতা আছে সব পেট থেকে বেরিয়েছে, শিবও তার পেট থেকে বেরিয়েছে। এসব ঠিক নয়। জীবের সঙ্গে মা কালীর সম্পর্ক আছে। কেন? মুন্ডক উপনিষদ বেদের অংশ। সেই বেদের অংশে 7 জিহ্বার প্রথম জিহ্বার নাম কালী। কালী, করালী, মনোজবা, স্ফুলিঙ্গিনী, সুধুম্রবর্ণা, সেই কালী জীবই আছে। জীবটি অগ্নির প্রথম জিহ্বা। যারা বেদের সঙ্গে তন্ত্রের সম্বন্ধ জানেন, তারা জানেন। এটা পঞ্চানন তর্করত্ন তার শক্তি ভাষ্য ব্রহ্মসূত্রে তার মধ্যে বিরাট করে আলোচনা করেছেন। যে বৈদিক মন্ত্র, কোন বৈদিক মন্ত্রটা হলো দুর্গার মন্ত্র। যে বৈদিক মন্ত্রটা কিন্তু অগ্নির মন্ত্র। বলে অগ্নি তো সব মানে আর্য সমাজীদের দেবতা, তারা তো দুর্গা কালী মানে না। এখন পলিটিক্সের জন্য সব কিছুই মানে, কিন্তু সেটা কথা নয়। কিন্তু তারা আর্য সমাজের দেবতা, তারা তো না। স্বামীজি জানেন, আপনারা মন্ত্র বলেন নিশ্চয়ই। তাম অগ্নিবর্ণাম তপসা জ্বলন্তিম বৈরোচনীম কর্মফলেষু জোষ্টাম। অগ্নি কেন বলছি? দুর্গার মন্ত্র হচ্ছে জাত বেদসে সুনবাম সোম মরাতিয়ত নিদাতি বেদ সরপর্ষদতি দুর্গানি বিশ্ব নাবেব সিন্ধু দুরিতাত্যগ্নি। এই মন্ত্রে দেবীর পুজো, তো অগ্নির মন্ত্র। তো কাজেই যারা, আমি বক্তৃতার শেষে আবার বলবো, হ্যাঁ, আমি সম্বন্ধ বুদ্ধির কথাই বলবো এবং আপনাদের ধৈর্যের পরীক্ষা করব। হ্যাঁ, ওই জন্য বোর্ড টোড রেডি করে রেখেছি। কারণ সম্বন্ধকে বুঝতে গেলে একদিকে অম্বানি, একদিকে বাড়ি, মাঝখানে র। এই রটি হলো সম্বন্ধ। আমাদের ন্যায়শাস্ত্রের ভাষায় একে বলে, ধর্মশাস্ত্রের ভাষায় সত্য সামিত্য সম্বন্ধ। এ হলো সত্য, এটা একটা প্রপার্টি, একটা রিয়েল এস্টেট, এটা হলো তার ওনার।
খুঁজতে গেলে কি করে যে ওনার হলো এ বড় মুশকিলের ব্যাপার, কিন্তু তাই বলা হয়। এইবার আমরা ভাবছি যে এটা তো দলিল টলিল দিয়ে হয়েছে, হ্যাঁ, আর যদি সেই দলিলগুলো লোপাট করে দেয় লোকে, তারা আর এটা থাকবে না। কিন্তু এই যে বীজখানা, হ্যাঁ, বন্যের বীজ রং, সেই বীজ কিন্তু সব জায়গাতে আছে। আমার দেহ, অরিন্দমের দেহ, অরিন্দমের সঙ্গে দেহের কি সম্পর্ক? অরিন্দমের সঙ্গে দেহের ইকুয়াল টু চিহ্ন সম্পর্ক নয়, অরিন্দমের দেহ। আরো ছোট করে বললে দেখা যায় যে যদি আমি আমেরিকার হলিউডের কোনো চিত্র তারকা হতাম, তাহলে অরিন্দমের নাক আর অরিন্দম মোটেই এক নয়। আমার যদি আমার নাকটা পছন্দ না হয়, আমি অনেক কোটি টাকা দিয়ে আরেকটা নাক করাতে পারি। নাকটা আমি নই। আমার আপনার নাকটা পছন্দ, আমি ডাক্তারকে বলবো ওর নাকটা কেটে আমাকে জুড়ে দাও, আমার নাকটা ওকে দিয়ে দাও। সক্রেটিস তখনকার দিনে বেঁচে থাকলে হয়তো করাতেন প্লাস্টিক সার্জারি, তার কারণ সক্রেটিসের বিখ্যাত তার বিষয়ে কথা আছে, তার বউ তাকে পছন্দ করতো না, কারণ সারাদিন ঘরের খেয়ে বনের মোষ চড়িয়ে বেড়াতেন, রাস্তার কোনায় কোনায় দার্শনিক আলোচনা করতেন। আমি তা করি না, আমি বাড়িতে রান্না বান্না করি, সব কিছু কাজ করি। কিন্তু সক্রেটিস আমার থেকেও, আমার নাক বোঝা নয়, সক্রেটিসের নাক বোঝা ছিল। উনি স্নাব নোজড এবং মাচ স্কোল্ডেড বাই হিজ ওয়াইফ ছিলেন। হ্যাঁ, অন্তত প্রথম ব্যাপারে আমার সঙ্গে মিল নেই, দ্বিতীয়টাতে আছে। এখন এই যে সম্বন্ধ, এটা মাঝখানে থাকে, এটা মনে রাখবেন। মাঝখানে দুটো জিনিস আমরা লজিকে বলি, এ স্মল এ একটা কনস্ট্যান্ট, আর বড় করে মাঝখানে বি, এ আর বি, আরটা মাঝখানে, এই আর হলো রিলেশন। আশ্চর্য, ইন্দো ইউরোপিয়ান ভাষা তো, আর হচ্ছে রিলেশন। এখন ঝড়ের বেগে আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়ে দিতে চাই। প্রথমেই আম্বানির সম্পত্তি, শঙ্খ ঘোষের কবিতা, সম্পত্তি নয় কিন্তু কিছু মিল আছে, কিছু অমিল আছে। শঙ্খ ঘোষের কবিতাটা শঙ্খ ঘোষ নিজেই বানিয়েছেন, প্রত্যেক অক্ষর লিখেছেন। আম্বানির বাড়ির একটা ইঁটও আম্বানি গাঁথে নেই, অথচ শঙ্খ ঘোষের কবিতাটা বেচলে পরে যা হবে তাই দিয়ে আম্বানির বাড়ির একটা কলের দামও হবে না। ঘূর্ণিঝড়ের কারণ, কার্যকারণ সম্বন্ধ, ঘূর্ণিঝড়ের কারণ, ঘূর্ণিঝড় আছে তার কারণ আছে। গায়ের রং, সমবায় সম্বন্ধ, গায়ের রং, রংটা এমনি আকাশে ভেসে যেতে পারে না, গায়ে থাকতে হবে। কিন্তু গাটা ওই রংটা ছাড়াও থাকতে পারে, কারণ সেটি হয়ে গেল, গায়ের রং পাল্টে গেল। কেউ বিয়ে হচ্ছে না বলে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলো, গায়ের রং পাল্টে গেল। কেউ জন্মেছে খুব ফর্সা, কিন্তু যে দেশে জন্মেছে সে দেশে কালো খাওয়ারটাই রীতি, সে বেচারি রোদে নিজেকে পুড়িয়ে 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 কালো করে ফেললো। রং পাল্টাচ্ছে কিন্তু গাটা পাল্টাচ্ছে না। হাতের আঙুল, এটা কোনোটার মতন নয়, এটার নাম অবয়ব অবয়বী সম্বন্ধ, টেবিলের পায়ার মতো, ভেবে দেখার আছে। এগুলো সব সম্বন্ধ। আমি আরম্ভ করেছিলাম আমার বাক্যটার বিশ্লেষণের দ্বারা। তাহলে কেন এগুলো বলছি, আমি তাড়াতাড়ি উদাহরণগুলো দিয়ে নিই। জ্যোতি বসুর ছেলে, পিতৃত্ব, পিতা পুত্র সম্বন্ধ। এইবার দেখুন অধিকরণ কোথায় আসছে। বাগবাজারের বাড়ি, বাগবাজার স্থান, বাড়ি সেখানে আছে।
একদম আলাদা, সেটাও অধিকরণ সপ্তমী। কেন? রাতের ঘুম। ঘুমটা কখন হয়? রাতে হয়। যদি না আপনি কল সেন্টারে চাকরি করেন অথবা উচ্চবিত্ত বাড়ির অল্প বয়সী ছাত্রছাত্রী হন, তাহলে দিনের ঘুম বলতে হবে। রাতে তো আপনি জেগে জেগে সারাক্ষণ অত্যন্ত জরুরি কাজ, ফেসবুক ইত্যাদি করতে হয়। কি করে? যা হয়। হ্যাঁ, ওরা হচ্ছে গীতার যোগীদের মতো। আমি যেখানে পড়াই তাদের ছাত্রছাত্রীরা সকাল 10টার ক্লাসে সবাই ঝুম হয়। কেন? আমি বলি তোমরা হচ্ছে যোগী। যা নিশা সর্বভূতানা তস্যাম জাগর্তি সমজমি যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মনে। হ্যাঁ, কলকাতার ছেলেমেয়েরা ভালো কলেজে ভর্তি হবে বলে আগে থেকে প্র্যাকটিস করে হাই স্কুলে। সূর্যোদয় দেখেন। আপনি জিজ্ঞেস করেন কজন অল্প বয়সী লোক সূর্যোদয় দেখেছে? কম লোক। রাতের ঘুম। এইবার প্রতিবন্ধক সম্বন্ধ। ব্যথার ওষুধ দিলে ব্যথা থাকবে না। প্রতিবন্ধক সম্বন্ধ খুব কঠিন সম্বন্ধ। বাক্যের অর্থ, শব্দের অর্থ, শব্দের সঙ্গে অর্থের কি সম্বন্ধ? এবার আমরা কিন্তু মূল বিষয়ের কাছাকাছি চলে আসছি। কারণ কালিদাস বলেছেন কুমার সম্ভব কাব্যের একেবারে প্রথম শ্লোকে, দেখুন কি সুন্দর। আমরা সব বাংলাতে ভালো করে যদি একটু নজর দেওয়া হয় না, আপনাদেরকে বলছি, ওই যে একটা অ্যাটিটিউড আছে, ওহ বড্ড শক্ত বক্তৃতা হলো, সংস্কৃত টস্কৃত দু একটা বললো, বোঝা গেল না কিছুই। ইংরেজি বললে বোঝা যাবে, কিন্তু সংস্কৃত বললে বোঝা যাবে, রিলেশন বললে বোঝা যাবে। সম্বন্ধের কত শব্দ আছে, সম্পর্ক আর একটা শব্দ, সম্পর্ক। আমার সঙ্গে কি কি সম্পর্ক? হনুমান বললেন, আমার সঙ্গে রামচন্দ্রকে বললেন, খুব একটা নাটকীয় মুহূর্তে সব ঠিকঠাক হয়ে গিয়েছে, তখনও সীতার পাতাল প্রবেশ করেননি, দোপাটা সীতার নামে কোনো রকম অপবাদ দেয়নি, তখনও অযোধ্যায় রামচন্দ্র বসে আছেন, ভরত শত্রুঘ্নও আছেন, লক্ষ্মণ চামর বিজন করছেন, সীতা বসে আছেন। এবার রাম যারা যারা তাকে হেল্প করেছিল লঙ্কার থেকে সীতাকে বাঁচাতে, তাদের সকলকে বড় বড় প্রাইজ দিচ্ছেন, হনুমানকে কিচ্ছু দেননি। হনুমানের মনে অভিমান হয়েছে, সীতা সেটা টের পেয়েছে, সীতার সঙ্গে স্পেশাল সম্পর্ক আছে। তো সীতা তার নিজের গলা থেকে মুক্তোর হার হনুমানকে দিলেন। তার থেকে এসব গল্প কোন বাংলা প্রবাদটা থেকে এই গল্পটা এসছে, না রামায়ণ থেকে বাংলা প্রবাদটা এসছে আমি জানি না, মনে হয় প্রবাদটা থেকেই গল্পটা এসছে। তা হনুমান সেই মুক্তোর হারটাকে ছিঁড়ে প্রত্যেকটা মুক্তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখলেন, তারপরে ফেলে দিলেন। তখন রামচন্দ্র চটে গেলেন, গিয়ে বললেন কি তোমাকে, তোমার জানো কি তোমার কি, তোমার গলার হারটা দিয়ে দিল, আর তুমি কীরকম বেরোসিক, তুমি ফেলে দিলে, অসম্মান করলে। তখন বললেন এর মধ্যে কোনো রাম নেই, যা রাম যার মধ্যে নেই সেটাকে আমি ধারণ করি না শরীরে। তখন রাম তাকে সকলের সামনে অপমান করলেন, ওই অত বড় লোমস শরীরটা নিয়ে বসে আছে, ওখানে রাম কোথায়? কিন্তু এই যে বুক চিড়কে ছাতি দেখাবে, তার আগেকার একটা গল্প আছে, অধ্যাত্ম রামায়ণে বা কোথাও আছে, যে তখন হনুমানজি মনে মনে বলেন তো মহাবিপদে পড়ে গেলাম, রামকেই তিনি প্রার্থনা করলেন যে আমাকে একটা কিনে উত্তর জুগিয়ে দাও, এটা কি উত্তর হবে? তখন রাম তাকে বললেন, তুমি বুদ্ধিমান, জ্ঞানী নাম অগ্রগণ্য, তুমি চিন্তা করো তোমার সঙ্গে আমার সম্পর্ক কি। মনে রাখবেন এই সম্পর্ক, এই কথাটার থেকে যদি পাস্ট পার্টিসিপল করা হয় তাহলে হয় সম্পৃক্ত, সম্পর্ক থেকে সম্পৃক্ত।